একটা কোকা কোলা ক্যানের জন্য ধরা পড়ল খুনি, তাও ৩০ বছর পর। হ্যাঁ, ৩০ বছর ধরে কলার তুলে ঘুরে বেড়ানো এক কুখ্যাত খুনিকে শেষমেশ ধরিয়ে দেয় একটা কোকের ক্যান। ডিটেকটিভ কেভিন বোহের চোখ থেকে সেদিন ঘুম উড়ে গেছিল। এক দৃষ্টিতে ঘড়ির দিকে তাকিয়েছিলেন তিনি। আচমকা ডেস্কে রাখা টেলিফোনটা বেজে উঠল। রিসিভারটা কানে নিতেই ওপার থেকে ভেসে এলো কয়েকটা শব্দ। ডিএনএ স্যাম্পলটা মিলে গেছে। ৩০ বছর। হ্যাঁ, ৩০ বছর ধরে ডিটেকটিভ কেভিন এই কটা শব্দ শোনার জন্যই দাঁত কামড়ে পড়েছিলেন। নমস্কার, আমি সুজয় নীল। আরজি কর কাণ্ড নিয়ে সারা পৃথিবী ইতিমধ্যেই উত্তাল। প্রায় ১ মাস হতে চলল, তবুও জাস্টিস পেল না তিলোত্তমা। তবে জানলে চমকে যাবেন, এই পৃথিবীতে কখনো কখনো জাস্টিস পেতে ৩০ বছরও সময় লেগে যায়। আরজি কর কাণ্ডে রাতারাতি একটা হেডফোনের সূত্র ধরে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হলো। কিন্তু ১৮ বছর বয়সী ম্যান্ডি স্টাভিকের খুনের কেসে ৩০ বছর পর একটা কোকের ক্যান ধরিয়ে দিয়েছিল খুনিকে। তাহলে চলুন আজকের ভিডিওতে শুনে নি সেই হাড় হিম করা খুন এবং ধর্ষণের আশ্চর্য তদন্তের কাহিনীটা। সাল ১৯৮৯। ওয়াশিংটনের একটা ছোট্ট শহর হলো একমে। সুন্দর সাজানো গোছানো এই শহরে সেই সময় জনসংখ্যা ছিল মাত্র ২৪৩ জন। এখানে সবাই সবাইকে চেনে। সব থেকে মজার কথা হলো, সেই সময় এই অঞ্চলের বাসিন্দারা একে অপরকে এতটাই বিশ্বাস করতেন যে কেউ নিজেদের বাড়ি থেকে বেরোনোর সময় দরজায় কোনো তালা ব্যবহার করতেন না। এই অঞ্চলেই বাস করতেন গ্লেন স্টাভিক। পরিবার বলতে তার স্ত্রী মেরি, ২ কন্যা ম্যান্ডি এবং মলি, আর এক ছেলে লি। বেশ সুখেই দিন কাটছিল তাদের। কিন্তু নভেম্বর মাসে এমন একটা ঘটনা ঘটল যার জন্য এই পরিবার প্রস্তুত ছিল না। দিনটা ছিল ২৪শে নভেম্বর ১৯৮৯। বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে একমেতে। অন্যান্য দিনের মতোই ম্যান্ডি জগিং করতে বেরিয়েছিল। তবে সেদিন তার মা মেরি ম্যান্ডির সঙ্গে জগিং এ গেলেন না। ম্যান্ডি তার প্রিয় পোষ্য কায়রাকে নিয়ে জগিং এ বেরিয়েছিল। কায়রা ছিল জার্মান শেপার্ড। ম্যান্ডি প্রত্যেকদিন নুকস্যাক রিভার অব্দি জগিং করে বাড়ি ফিরে আসতো। কিন্তু সেদিন ম্যান্ডি আর ফিরল না। ফিরে এলো শুধু কায়রা। গ্লেন এবং মেরি কায়রাকে একা ফিরতে দেখে বেশ খানিকটা অবাক হলেন। সন্ধে নেমে গেছে, কিন্তু ম্যান্ডি ফিরে আসেনি। লি ততক্ষণে ঘরে ফিরেছে। সে তার বন্ধু অ্যান্ডারসনের বাড়িতে আড্ডা দিতে গেছিল। গ্লেন ছেলের মুখে শুনল সে ম্যান্ডিকে কায়রার সঙ্গে বাড়ি ফিরতে দেখেছে। গ্লেন গাড়ি নিয়ে ছুটলেন নুকস্যাক রিভারের দিকে। সেখানে সব মিলিয়ে ৮-১০টা বাড়ি। মেয়েকে রাস্তায় কোথাও দেখতে না পেয়ে গ্লেন প্রত্যেকটা বাড়িতে গিয়ে ম্যান্ডির খোঁজ করতে লাগলেন। কেউ বলল তারা ম্যান্ডিকে দেখেনি, আবার কেউ কেউ বলল তারা ম্যান্ডিকে কায়রার সঙ্গে বাড়ির দিকে যেতে দেখেছে। সন্ধে পেরিয়ে রাত নেমেছে। ততক্ষণে একমেতে বসবাসকারী প্রত্যেকে নিজেদের বাড়ি থেকে বেরিয়ে এসেছে। সবাই রাস্তা থেকে জঙ্গল তোলপাড় করে খুঁজে চলেছে ম্যান্ডিকে, কিন্তু ম্যান্ডির কোনো খোঁজ পাওয়া গেল না। ইতিমধ্যে ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও ম্যান্ডি কিন্তু নিখোঁজ। এইবার আসরে নামলো পুলিশ। গোটা অঞ্চল জুড়ে শুরু হলো খানা তল্লাশ। শেষমেশ নুকস্যাক রিভার থেকে উদ্ধার হলো ম্যান্ডির মৃতদেহ। ম্যান্ডির মৃতদেহ দেখে চমকে উঠল একমের সমস্ত বাসিন্দা। ম্যান্ডির শরীরে এক টুকরো সুতোও ছিল না। মেয়ের রক্তাক্ত এবং নগ্ন মৃতদেহ দেখে গ্লেন এবং মেরি দুজনেই শোকে ভেঙে পড়লেন। ম্যান্ডির পোস্টমর্টেম রিপোর্টে লেখা হলো জলে ডুবে শ্বাসরোধ হয়ে মৃত্যু। এরপর যেটা লেখা ছিল তার জন্য হয়তো তৈরি ছিল না ম্যান্ডির পরিবার। মৃত্যুর আগে যৌন নিগ্রহের শিকার হয়েছিল ১৮ বছরের মেয়েটা। প্রথমে আততায়ী ম্যান্ডিকে অপহরণ করে, তারপর তার উপর অকথ্য শারীরিক অত্যাচার চালায়। এতটা অত্যাচার এবং বেদনা সহ্য করেও বেঁচে ছিল মেয়েটা, কিন্তু আততায়ী তাকে বাঁচিয়ে রাখার রিস্ক নিতে নারাজ ছিল। তাই ম্যান্ডিকে অচেতন অবস্থায় জলে ফেলে দিয়ে সেখান থেকে চম্পট দেয় আততায়ী। ওই স্থান থেকে আততায়ীর কোনো চিহ্ন পাওয়া যায়নি। ম্যান্ডির শরীর থেকে শুধুমাত্র অন্য একজনের ডিএনএ পাওয়া গেল। পুলিশ সেই ডিএনএ এফবিআই এর ডেটাবেসে থাকা অপরাধীদের ডিএনএ সঙ্গে মিলিয়ে দেখলো, কিন্তু কারো সঙ্গে কোনো মিল পাওয়া গেল না। শহরে মাত্র ২৪৩ জন মানুষের বাস। সবার ডিএনএ স্যাম্পল নেওয়া হলো, কিন্তু এখানেও ব্যর্থতা পিছু ছাড়লো না পুলিশের। ম্যান্ডির শরীর থেকে পাওয়া ডিএনএ সঙ্গে শহরের কারোর ডিএনএ ম্যাচ করলো না। এরপর পুলিশের হাতে এলো একটা অদ্ভুত ইনফরমেশন। এক ব্যক্তির সন্ধান পাওয়া গেল যে শেষবারের মতো ম্যান্ডিকে জীবিত দেখেছিল। ব্যাস, সারা শহর এবং শহরের সমস্ত জঙ্গল এলাকা চষে ফেললো পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ানের উপর ভিত্তি করে আঁকা হলো সেই ব্যক্তির একটা ছবি। শহরের প্রত্যেকটা গলি থেকে রাজপথ সব জায়গায় ছড়িয়ে দেওয়া হলো সন্দেহজনক সেই ব্যক্তির ছবি। ছবির সঙ্গে মিল পাওয়া গেল এক ব্যক্তির। তার নাম ডেভিড সুচি। এই প্রথম কোনো লিড পেয়ে নড়ে চড়ে বসলো ডিটেকটিভ ডিপার্টমেন্ট। আই উইটনেসদের দেওয়া বয়ান অনুযায়ী ২৪শে নভেম্বর ম্যান্ডি যেখানে জগিং করতে গেছিল সেখানেই ঘুরে বেড়াতে দেখা গেছিল এই ডেভিডকে। ডেভিড, যাকে বলে ভ্যাগাবন্ড ধরনের মানুষ। এদিক ওদিক ঘুরে বেড়ানো তার অভ্যেস। আর বেশ কিছু জন সেই সময় বলেছিলেন ডেভিড সুবিধের লোক নয়। ব্যাস, আর কি,
ধরে আনা হলো ডেভিডকে। ডেভিডের ডিএনএ স্যাম্পল নেওয়া হলো, কিন্তু এখানেও স্রেফ ব্যর্থতাই হাতে এসেছিল পুলিশের। ডিএনএ স্যাম্পল এবারেও ম্যাচ করলো না। বাধ্য হয়েই ডেভিডকে ছেড়ে দিতে হলো। তারপর আর কি, দিন মাস বছর পেরোতে লাগলো। দুজন ইনভেস্টিগেটিভ অফিসার বদলে গেল। এবার তদন্তের দায়ভার নিলেন ডিটেকটিভ কেভিন বোহে। সালটা 2018। হিদার এবং মার্লি নামের দুই মধ্যবয়সী মহিলা উইকেন্ডে ছুটি কাটাতে গেছিলেন একটা ওয়াটার পার্কে। একই স্কুলে পড়তেন তারা। দেখা হওয়ার পর পুরনো দিনের স্মৃতি রোমন্থন করছিলেন দুই মহিলা। আচমকা তাদের মনে পড়ে যায় তাদেরই এক সহপাঠীর কথা। আর সেই সহপাঠীর নাম ছিল ম্যান্ডি স্ট্যাভিক। আর ম্যান্ডির নাম উঠতেই তাদের মুখে আর একজনের নাম চলে আসে, টিম বাস। এই দুই মহিলা প্রথম থেকেই ম্যান্ডির খুনের পেছনে টিমের হাত রয়েছে বলে মনে করতেন। তারা সেখান থেকেই পুলিশ স্টেশনে গেলেন, ঘটনাটা পুলিশকে জানালেন। 30 বছর পর আরেকবার নড়ে চড়ে বসলো ডিটেকটিভ ডিপার্টমেন্ট। কেভিন টিমের ব্যাপারে খোঁজ নিতে শুরু করেন। ডিটেকটিভ কেভিন রুটিন তদন্তের জন্য পৌঁছন টিমের বাড়িতে। টিম তার স্ত্রী জিনা এবং সন্তানদের সঙ্গে বাস করেন। বাইরে থেকে দেখতে একটা হ্যাপি ফ্যামিলি হলেও এই টিমের ব্যাপারে উঠে আসে নানান চাঞ্চল্যকর তথ্য। টিমের স্ত্রীকে জেরা করতে শুরু করে পুলিশ। তখনই টিমের স্ত্রী জিনা জানায় টিম আসলে একজন মদ্যপ এবং চরিত্রহীন মানুষ। জিনাকে সে রীতিমতো বন্দি করে রাখে। সন্তানদের প্রতি টান না থাকলে কবেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে যেত। কেভিন এবার সরাসরি টিমের সঙ্গে দেখা করেন এবং কেভিনকে বলেন তাকে ডিএনএ স্যাম্পল দেওয়ার জন্য। এবার এই খেলার মোড় ঘুরে যায়। পুলিশকে কেভিন সরাসরি জানিয়ে দেয় সে তার ডিএনএ স্যাম্পল দিতে হারগিজ রাজি নয়। সন্দেহ এবার পোক্ত হলো। দিন রাত এক করে দিল পুলিশ, তবুও কিছুতেই টিমের ডিএনএ স্যাম্পল পাওয়া গেল না। এরপর পুলিশ দেখা করলেন এক মহিলার সঙ্গে। এই মহিলার নাম কিম ওয়াগনার। তিনি ছিলেন টিমের বস। ভদ্রমহিলা পুলিশের থেকে সমস্ত ঘটনাটা শুনলেন। তিনি জানালেন টিম মেয়েদের সঙ্গে অকারণে ঝামেলা করে। কিমের সঙ্গেও তার সম্পর্ক ভালো নয়। কিম জানালেন তিনি সব দিক থেকে পুলিশকে সাহায্য করবেন। পরের দিন অফিস শুরু হলো। টিমও আরো 5টা দিনের মতো অফিসে এসে নিজের ডেস্কে বসলো। ল্যাপটপে কাজ করতে করতে টিম এক ঢোকে কোকের ক্যানটা শেষ করে খালি ক্যানটা পায়ের কাছে রাখা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। এরপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো টিম আর পা বাড়ালো ওয়াশরুমের দিকে। ঠিক এই সময় দরজা খুলে এক মধ্যবয়সী মহিলা ঢুকলেন। অতি সন্তর্পণে ডাস্টবিনের কাছে হেঁটে গেলেন আর চোখের নিমেষে কোকের ক্যান আর একটা প্লাস্টিকের গ্লাস ডাস্টবিন থেকে তুলে নিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেলেন। এই মধ্যবয়স্কা মহিলাটি কে ছিলেন জানেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, টিমের বস কিম ওয়াগনার। প্লাস্টিকের গ্লাস আর কোকের ক্যানে লেগে থাকা টিমের সালাইভা বা লালা পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হলো ফরেনসিক ডিপার্টমেন্টে। তারপর খবর এলো শেষমেশ ডিএনএ ম্যাচ করেছে। 30 বছরের অপেক্ষা আর তার অবসান। অ্যারেস্ট করা হলো টিমকে। ধরা পড়ার পর টিম বলল ম্যান্ডির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। যেদিন ম্যান্ডি মারা যায় সেদিন তাদের মধ্যে ঘনিষ্ঠতা হয়েছিল, তাই তার শরীরের ডিএনএ ম্যান্ডির শরীরে পাওয়া গেছিল। আশেপাশের লোককে জিজ্ঞাসাবাদ করে জানা গেল ম্যান্ডির সঙ্গে কখনোই টিমকে দেখা যায়নি। বরং ম্যান্ডির বন্ধুরা বলল টিম নাকি বিভিন্ন সময়ে মেয়েদের বিরক্ত করত, উত্তক্ত করত। এরপরেই এলো আর একটা টুইস্ট। টিমের স্ত্রী সাক্ষী দিলেন। যা শোনার পর আর কোনো সন্দেহের অবকাশ থাকে না যে টিমই আসল দোষী। টিম তার মাকে হুমকি দিয়েছিল। সে বলেছিল তার মা যেন কোর্টে এসে বলেন টিমের কোনো দোষ নেই, আসল দোষী তার স্বামী অর্থাৎ টিমের বাবা। টিমের বাবা ততদিনে মারা গেছেন, তাই বাবার নামে দোষ চাপিয়ে দিলে তদন্ত ওখানেই থেমে যাবে। ভাবতে পারছেন একজন মানুষ কতটা নোংরা মস্তিষ্কের হলে একজন 18 বছরের মেয়ের যৌন নিগ্রহ এবং তার হত্যার দায় নিজের মৃত বাবার ঘাড়ে চাপিয়ে দিতে পারে? কোর্ট যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে টিম বাসকে। 30 বছর পর ম্যান্ডি স্ট্যাভিকের খুনি শাস্তি পেয়েছিল। আসলে কথায় আছে না, দেরি হলেও কর্মের ফল কিন্তু পেতেই হয়। আদালত টিমকে সাজা শোনানোর সময় লিখেছিল আইনের হাত থেকে কোনো অপরাধী বাঁচতে পারে না। আপনি যদি দোষ করে থাকেন তাহলে আপনাকে সাজা পেতেই হবে। আদালতের বলা এই কথাটা যেন আরজিকর কাণ্ডের অপরাধীদের জন্যও সত্যি হয়ে ফলে যায়। তিলোত্তমাকে যারা ওইভাবে খুন এবং ধর্ষণ করলো আর তারপর যারা প্রমাণ লোপাটের জন্য ষড়যন্ত্র করলো সেই সমস্ত অপরাধীর মুখোশ যেন খসে পড়ে। আর যতদিন না অবধি সেটা হচ্ছে ততদিন অবধি প্রতিবাদ প্রতিরোধ চলতে থাকুক। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।